আপনি যদি এই মুহূর্তে 40 থেকে 45,000 টাকা বাজেটে কোনো স্মার্টফোন কেনার কথা চিন্তা করেন তাহলে এগুলো হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। আর এই বাজেটটাও কিন্তু খুবই সুইট একটা বাজেট। দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ই 2 বছর আগের পুরাতন যে লাখ টাকার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোর প্রাইস কিন্তু কমে 40 থেকে 45,000 টাকা কিংবা 50,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যায় এবং এরকমই অনেকগুলো স্মার্টফোন কিন্তু এখন আমার হাতে রয়েছে। তো আপনি যদি এখনো কনফিউজড থাকেন যে আসলে আপনার কোনটা কেনা উচিত, কোন আইফোনটা কিনবেন এবং কোন অ্যান্ড্রয়েড ফোনটা কিনবেন, তাহলে হয়তো আপনি সঠিক ভিডিওতে অলরেডি চলে এসেছেন। আপনি 16 ডিসেম্বরের আগে চিন্তা করতেছেন একটা স্মার্টফোন কিনবেন এবং দেখা যাচ্ছে যে 16 ডিসেম্বরের পরে যদি সরকার আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো বন্ধ করেই দেয় তাহলে কিন্তু সেগুলোর প্রাইস মোটামুটি 70 থেকে 75,000 টাকায় চলে যাবে, যে স্মার্টফোনটা এখন অ্যারাউন্ড 50,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো অবশ্যই 16 ডিসেম্বরের আগে কিনে ফেলা ট্রাই করেন। যার কারণে কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি এই ধরনের স্মার্টফোনের ভিডিওগুলো দিতে শুরু করেছি, যাতে করে আপনার বাজেটের সঠিক স্মার্টফোনটা আপনি কিনতে পারেন এবং কেনার পরে আর চিন্তা করতে না হয় যে আমি একটা ভুল স্মার্টফোন কিনে আনছি, এখন 16 ডিসেম্বর পার হয়ে গেছে, 20 ডিসেম্বর অথবা 26 সাল চলে আসছে, এখন যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান আপনাকে অনেক টাকা কিন্তু অ্যাড করতে হবে। তো এই ধরনের প্যারা যদি নিতে না চান তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর আপনি ডিসিশন নেন যে আসলে আপনার এই বাজেটে কোন স্মার্টফোনটা কেনা উচিত। আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এটাও কিন্তু এই জায়গায় রয়েছে, আপনি চাইলে আইফোনও কিনতে পারবেন, অথবা আপনি চিন্তা করেন যদি একটা অ্যান্ড্রয়েড ফোন নেবেন যেটার ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরমেন্স সব কিছু একদম টপ নচ হতে হবে, সেই ধরনের স্মার্টফোনও কিন্তু থাকছে। তো চলুন কথা না বাড়িয়ে এগুলোকে সাইডে ফেলে শুরু করা যাক যে আসলে 45,000 টাকা প্রাইস রেঞ্জে বেস্ট ইউজড আইফোন কোনটা। 40 থেকে 45,000 টাকায় বেস্ট আইফোন হচ্ছে এই আইফোন 12 প্রো। কারণ হচ্ছে এটা বাংলাদেশের একটা জাতীয় স্মার্টফোন বলাই চলে, কারণ লাস্ট 1-2 বছর ধরে এই 12 প্রোটা মানুষজন মুড়ির মতো কিনতেছে। এটার প্রাইস একসময় 60,000 টাকার মতো ছিল এবং এটা এখন কমতে কমতে মোটামুটি 40-41 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি কোনো ইউজারের কাছ থেকে কিনেন তাহলে তো এটা আরো কম দামে কিনতে পারবেন, 36 থেকে 38,000 টাকা এরকম প্রাইস রেঞ্জেও হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন, ডিপেন্ড করে যে আপনি কতটুকু ভালো কন্ডিশনের ফোন কিনতেছেন। এই 12 প্রো জনপ্রিয় হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটার বক্সিয়ার ডিজাইন এবং একদম নতুন যে আইফোনগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু ডিজাইন একদমই সিমিলার, কারণ হচ্ছে একদম বক্সিয়ার শেপের, তার পাশাপাশি স্টেইনলেস স্টিলের যে ফ্রেমটা রয়েছে সেটা, এবং 3টা ক্যামেরা রয়েছে মোস্টলি, যেটা আইফোনের সিগনেচার আর কি। যার কারণে কিন্তু এই আইফোন 12 প্রোটা এত বেশি জনপ্রিয় হয়েছে। এবং তার থেকে বড় কারণ হচ্ছে যে এই আইফোন 12 প্রো কেনার পরে একবারের জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে এই ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাবে কিংবা ডিসপ্লে গ্রিন অথবা পিঙ্ক হাবিজাবি হয়ে যাবে, কারণ হচ্ছে আইফোন 12 প্রো ডিসপ্লের মধ্যে কোনো অবস্থাতেই কোনো প্রবলেম হয় না। টুকটাক কিছু প্রবলেম দেখা যায়, যেরকম 1000-এর মধ্যে 2-1টা তো হয়ই, দেখা যায় গ্রিন লাইন পড়ে যায়, ডিসপ্লে গ্রিন হয় না, বাট গ্রিন লাইন পড়তে আমি অনেকগুলো 12 প্রোতে দেখছি। তো এই 12 প্রোটা যদি আপনি কিনেন তাহলে অ্যাটলিস্ট এইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এটার মধ্যে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। বাট এই যে উপরের দিকে বিশাল বড় একটা নচ, এটা নিয়ে বরাবরই কমপ্লেন করতেই হয় এবং হ্যাঁ, এটা আপনারা ম্যানেজ করিয়ে নেবেন। তার পাশাপাশি এর ব্যাক সাইডে যে 3টা 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে সেটাও বাজেট অনুযায়ী অস্থির লেভেলের আউটপুট দিয়ে থাকে। বাট প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে এই ফোন দিয়ে আপনি চাইলে সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন না, এবং যার কারণেই মানুষজন এটা স্কিপ করে অন্য একটা আইফোন সিলেক্ট করে, সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলতেছি। তার পাশাপাশি এই আইফোন 12 প্রো এর পারফরমেন্সও এখন পর্যন্ত স্টিল নাও খুবই ভালো দিচ্ছে। বাট যেটা নিয়ে আপনি প্যারা খাবেন এবং হতাশ হবেন সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কম, মোটামুটি অ্যাভারেজে আপনি যদি ভালো ব্যাটারি হেলথ দেখে এবং ভালো অথেন্টিক ব্যাটারি দেখে কিনতে পারেন তাহলে হয়তো বা 4 থেকে 5 ঘন্টা সর্বোচ্চ আপনি স্ক্রিন অন টাইম পাবেন। যার কারণে এটাকে এখন সাইডে ফালাই দেওয়ার সময় হয়েছে, এটাকে ফালাই দিয়ে হচ্ছে আমরা এখন পরবর্তী ডিভাইসটা সিলেক্ট করি। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে একটা অ্যান্ড্রয়েড ফোন, এবং এই অ্যান্ড্রয়েড ফোনটা ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ইউজার ইউজ করতে চায় যাদের বাজেট 50,000 টাকার নিচে, এবং এই বাজেটে এটা ওয়ান অফ দি বেস্ট স্মার্টফোন বলাই চলে যারা স্পেশালি অ্যান্ড্রয়েড ফোন নেবেন। সেটা হচ্ছে Samsung Galaxy S23 Plus। হ্যাঁ, স্যামসাং, হ্যাঁ যাই হোক, এই স্যামসাংটা সবাই কিনতে চায় এবং স্যামসাংয়ের ইউআই নিয়ে নতুন করে বলার কিছু নাই। ইউআইটা একদমই টপ নচ থাকে এবং ক্যামেরাও কিন্তু সবাই পছন্দ করে। বাট শামসুর দিকে মানুষজন না যাওয়ার কারণ হচ্ছে যে সেই শামসুর মধ্যে প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ে। আমি নিজেই পার্সোনালি S22 এই ডিভাইসটা এখন ইউজ করতেছি এবং এইটার মধ্যে ঘনহারে গ্রিন লাইন পড়ে, তারপরেও ইউজ করতেছি কারণ শামসুর সফটওয়্যার সত্যি বলতে অসাধারণ। এই সফটওয়্যারের জন্যই শামসু থেকে বের হয়ে অন্য অ্যান্ড্রয়েড ফোনে সুইচ করা খুব বেশি একটা হয়ে ওঠে না, যেটার মধ্যে 6.6 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে থাকছে এবং তার পাশাপাশি এটার মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 1700 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে গিয়ে ইউজ করতে কোনো অবস্থাতেই প্যারা হয় না। আর শামসুর ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার সুযোগ কিংবা সাহস অ্যাটলিস্ট আমার হয় নাই, যার কারণে এটা ডিসপ্লে নিয়ে আর কথা বলবো না। বাট আপনি যদি S23 প্লাসটা কিনেন তাহলে কিছুটা চিন্তায় থাকতেই হবে যে এটার মধ্যে গ্রিন লাইন পড়তেও পারে। তারপর এটার পারফরমেন্স নিয়ে হয়তো একটু চিন্তায় থাকতে পারেন যে এটা 2023 সালের একটা ফোন, আর হচ্ছে এখন 26 সাল চলে আসতেছে এবং কিছুদিন পরে S26 যে সিরিজ রয়েছে সেটা চলে
চলে আসবে। তো এই সময় সেটার পারফরমেন্সের কি অবস্থা? আমি এখন S22 ইউজ করতেছি, যেটার মধ্যে হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপ ইউজ করা হচ্ছে এবং এটার পারফরমেন্স দিয়ে আমি অ্যাটলিস্ট হ্যাপি। আমি যে ওরা গেমার ব্যাপারটা এরকম না, আমি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং টুকটাক অনেক ভারী অ্যাপ কিন্তু আমি ইউজ করি, তারপরে এটা ঠিকঠাকভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারে, প্যারা খায় নাই। তো সেই জায়গায় যখন স্ন্যাপড্রাগন 8 Gen 2 আপনি S23 প্লাসের মধ্যে ইউজ করবেন, সেটার পারফরমেন্স কিন্তু এটা থেকে অবশ্যই বেটার, যার কারণে পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট আপনি প্যারা খাবেন না। যদি কিনা আপনি স্পেসিফিকলি গেমার হয়ে থাকেন তাহলে ভিডিওটা আরেকটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বাজেটে গেমারদের জন্য কোনটা বেস্ট হতে পারে, কারণ আপনার জন্য একটা ভালো ফোন কিন্তু একটু পরেই সাজেস্ট করতেছি। আর যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন এবং বাজেট 45,000 টাকা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনই লাগবে, তাহলেও কিন্তু এই S23 প্লাসটা একটা বেস্ট চয়েস হতে পারে। কারণ হচ্ছে এটার যে মেইন লেন্সটা রয়েছে সেটা 50 মেগাপিক্সেলের, তার পাশে একটা কিন্তু 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স থাকছে, যেটা দিয়ে অস্থির লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন এবং এটার মধ্যে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এর প্রত্যেকটা লেন্সের পিকচারও কিন্তু এই বাজেটে আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনি যদি এই বাজেটে অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ার করেন তাহলে এইটাকে বিট করার মতো স্মার্টফোন কিন্তু নাই বললেই চলে। আর ম্যাক্সিমাম মানুষজন এই ধরনের কম্প্যাক্ট স্মার্টফোনগুলোকে স্কিপ করে প্লাস মানে S23 প্লাস অথবা 2 প্লাস এগুলো কিনে থাকে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপের জন্য। S23 প্লাসের কিন্তু ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো, এটার মধ্যে একটা 4700 mAh এর ব্যাটারি ইউজ করেছে, যার কারণে এটা থেকে আপনি 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমও কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই ইউজড ফোন কেনার আগে একটু ভালো করে দেখে শুনে বুঝে তারপরেই ডিসিশন নেবেন যে আসলে ওই ফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা। যেই জায়গাতে গিয়ে কিনেন ভালো করে দেখে শুনে কিনবেন, তাহলে আপনি ঠকবেন না। একটু আগে যেটা বলছিলাম, যারা স্পেশালি গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ফোন রয়েছে এবং এই স্পেশাল ফোনের নাম হয়তো অলরেডি আপনি শুনে ফেলছেন যদি আপনি কিনা গেমার হয়ে থাকেন। সেটা হচ্ছে ভিভো IQ Neo 10। হ্যাঁ, ভিভো শুনে অবাক হওয়ার কিছু নাই, IQ হচ্ছে ভিভোরই একটা সাব ব্র্যান্ড। যাই হোক, IQ Neo 10টা মার্কেটে আসছে মোটামুটি 1 বছরের মতো হয়ে গেছে এবং Neo 11 চলে আসছে। তো 11 আসলেও কিন্তু 11 এর প্রাইসটা মোটামুটি 50-52 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনার বাজেট যদি 40-এর কিছুটা নিচে হয়, মানে 38,000 টাকা কিংবা 37,000 টাকা, তাহলে কিন্তু আপনি Neo 10টা এখনো ট্রাই করতে পারেন। সেটাকে এখনো এই বাজেটে বেস্ট গেমিং ফোন বলাই চলে, কারণ হচ্ছে এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে SoCটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে এবং এইটা দিয়ে আপনি এখন পর্যন্ত যতগুলো গেম রয়েছে সেগুলো স্মুথলি কিন্তু এটাতে প্লে করতে পারবেন। গেমিং নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাবেন না, কিন্তু প্যারা খাবেন হচ্ছে এটার UI নিয়ে, কারণ হচ্ছে এটা চাইনিজ রোমওয়ালাটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম বাংলাদেশে পাওয়া যায় এবং সেটার প্রাইসটা কিছুটা কম, যার কারণে এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর এটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু একটা অস্থির লেভেলের ডিসপ্লে। এই জায়গায় 6.78 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, মানে হচ্ছে 10 বিট প্যানেল, বুঝতেই পারতেছেন। আর এটার মধ্যে 144 হার্জ সাপোর্ট করে, যার কারণে কিন্তু গেমিং এ বেটার একটা স্মুথনেস পাবেন। কিন্তু ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে গেমগুলো 120 হার্জ পর্যন্তই সাপোর্ট করে এবং 120 FPS পর্যন্তই থাকে, তার বেশি খুব একটা পাওয়া যায় না। কিছু কিছু অ্যাপে হয়তো আপনি মানে 144 হার্জের ফিলটা পাবেন, সেটা ম্যাক্সিমাম টাইমই মানুষজন নোটিসই করে না। বাট এটার ডিসপ্লেটা আমার কাছে অস্থির লেভেলের লাগছে। আমি 1 বছর আগে এটা রিভিউ করেছিলাম। চীন বেজেটা অনেক বেশি ন্যারো হওয়ার কারণে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আপনারা হয়তো সবাই জানেন যে গেমিং ফোনের ক্যামেরা খুব বেশি একটা ভালো হয় না, বাট এই Neo 10 এর ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো ছিল। এই জায়গায় 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পাবেন এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করেছে, যেটার আউটপুট আমার কাছে ভালোই মনে হয়েছে। মানে গেমিং ফোন হিসেবে অ্যাটলিস্ট এটার ক্যামেরা ভালোই বলা চলে। আর গেমিং করতে গেলে ব্যাটারি ব্যাকআপ তো খুবই ইম্পর্টেন্ট, আর এটার মধ্যে ব্যাটারি হিসেবেও কিন্তু থাকছে 6100 mAh এর একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়েও কিন্তু লম্বা সময় ধরে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। একটা ব্যাপার নিয়ে একটু সরি বলতে হচ্ছে যে আমার গলার অবস্থা খুবই খারাপ, শীতের দিন আসছে এবং ভয়েস এখন উল্টাপাল্টা হয়ে যাবে, এইটাই স্বাভাবিক, হয়তো ম্যাক্সিমাম মানুষের জন্য এইটাই হয়। তো চলুন আমরা পরবর্তী ফোনটা আপনাদেরকে সাজেস্ট করি। আর পরবর্তী ফোন যেটা, সেটাও হচ্ছে বাংলাদেশের আরেকটা জাতীয় ফোন এবং সেটাও একটা আইফোন। হ্যাঁ, সেটাও একটা ইউজড আইফোন এবং হ্যাঁ, বুঝে গেছেন, iPhone 13। আর এই iPhone 13 নেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে সেটাতে সিনেমেটিক মুড রয়েছে। iPhone 12 Pro-কে মানুষজন শুধুমাত্র স্কিপ করে এই সিনেমেটিক মুডের কারণে, না হলে iPhone 12 Pro রেখে iPhone 13 কেনার কোনো যুক্তি আসে না এবং ম্যাক্সিমাম মানুষজন কিনবে না। যারা হচ্ছে ভিডিওগ্রাফি করতে চান, প্রচুর পরিমাণের কন্টেন্ট বানিয়ে থাকেন, তাদেরকে আমি এই iPhone 13টা সাজেস্ট করি, কারণ হচ্ছে ওইটাতেও ডিসপ্লে রিলেটেড প্রবলেম খুব বেশি একটা হয় না, টুকটাক হয়, যেটা মানে একদমই মানানসই এবং দেখা যায় সেটার পরিমাণ হয়তো বা 500-1000-এর মধ্যে 1-2টা হতে পারে, যার কারণে এই রিস্ক অ্যাটলিস্ট নেওয়াই যায়। আর iPhone 13 সাজেস্ট করার অন্যতম আরেকটা রিজন হচ্ছে যে সেটা মানে iPhone 12 Pro থেকে একটু লেটেস্ট, যার কারণে এটাতে সফটওয়্যার আপডেটও কিন্তু আপনি 1 বছর বেশি পাবেন। এবং তার থেকে আরেকটা বড় কথা হচ্ছে যে হ্যাঁ, ঠিকই শুনছেন, সেটা হচ্ছে যে iPhone 12 Pro যেটা এখন মানে পাওয়া যায় ম্যাক্সিমাম টাইম রিফাবলিশড ফোনগুলোই পাওয়া যায়, তো সেই জায়গায় 13টা কিন্তু এখন পর্যন্ত ইনএক্টিভ যেহেতু পাওয়া যায়, যার কারণে অথেন্টিক ডিভাইস পাওয়ার চান্সেস কিন্তু অনেক অনেক বেশি থাকে, যার কারণে কিন্তু আমরা iPhone 13টাকেই সাজেস্ট করি। আপনার বাজেট যদি এই মুহূর্তে 40 থেকে 42,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে 13 নেওয়া উচিত, যদি কিনা আপনার মানে 3 ক্যামেরা কিংবা 2 ক্যামেরা যে চুলকানিটা সেটা অ্যাটলিস্ট না থাকে, কারণ হচ্ছে আমার কাছে ওটা খুব বেশি একটা ফ্যাক্ট মনে হয় না। অবশ্যই আমি চাই যে একটু রিলায়েবল স্মার্টফোন কেনার জন্য, যেহেতু আমার কষ্টের যখন টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবো, যার কারণে ইউজড আইফোন কেনার ক্ষেত্রে 40-42,000 টাকা এখন iPhone 13 12 Pro থেকেও বেস্ট।
হ্যাঁ, ঠিকই শুনছেন, 12 প্রো থেকেও বেস্ট, বাট পোর্ট্রেট ফটোগ্রাফির দিক দিয়ে হয়তো আপনি একটু হতাশ হবেন, কারণ হচ্ছে সেটার মধ্যে সর্বোচ্চ 1x পর্যন্ত আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, এরপরে আর যাওয়ার অপশন নাই। আর ব্যাটারি ব্যাকআপও কিন্তু আইফোন 12 প্রো থেকে আপনি আইফোন 13-এ অনেকটাই বেশি পাবেন। আর নাম্বার 5-এ থাকছে পিক্সেলের একটা ফোন। পিক্সেলের ফোন 40,000 টাকার উপরে গিয়ে সাজেস্ট করতে এখন নিজেরই ভয় লাগে, কারণ হচ্ছে পিক্সেলের অবস্থা আপনারা জানেন যে কী অবস্থা, যার কারণে পিক্সেল নিয়ে খুব বেশি একটা কিন্তু কথাবার্তা এখন বলি না। পিক্সেলের যে 40,000 টাকার নিচের ফোনগুলো রয়েছে, লাইক 30-35,000 টাকায় পাওয়া যায়, সেগুলো নিয়ে কিন্তু রিসেন্টলি অনেকগুলো ভিডিও দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। যারা 40,000 টাকার উপরে খরচ করেও পিক্সেল ডিভাইস কেনার কথা চিন্তা করতেছেন, তাদেরকে সাজেস্ট করা যায় হচ্ছে পিক্সেল 8 প্রো, কারণ হচ্ছে এটার ক্যামেরার দিক দিয়ে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে বেস্ট। যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি নিয়ে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করেন, ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। কারণ স্যামসাং আর কি, স্যামসাংয়ের যে ফোনটা পাওয়া যায় সেটা অনেকটাই বুস্টেড কালার দেয়, ন্যাচারাল কালারটা কিন্তু ধরে রাখতে পারে না। তো সেই জায়গায় পিক্সেল 8 প্রোটা কিন্তু একদমই ন্যাচারাল ট্রু যে কালারটা রয়েছে সেটাই কিন্তু আমাদেরকে ডেলিভার করতে পারে, যার কারণে যারা ফটোগ্রাফার রয়েছেন, মোবাইল ফটোগ্রাফার, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস। আর পিক্সেল 8 প্রো এর কিন্তু ডেডিকেটেড কোনো রিভিউ আমাদের চ্যানেলে নাই, হয়তো বা এক সপ্তাহের মধ্যেই এটার একটা রিভিউ পাবলিশ করার ট্রাই করব। এবং এটার মধ্যে কিন্তু 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। এর ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশাপাশি 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ করা হচ্ছে, যেটা আবার 5x লেন্স, যার কারণে এটা দিয়ে কিন্তু অনেক দূর থেকে খুবই ভালো পিকচার আপনি ক্যাপচার করতে পারবেন। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এই টেলিফোটো লেন্স দিয়ে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন না। জাস্ট এইটা শোনার পরেই মানে পিক্সেলের উপরে মেজাজটা এত বেশি খারাপ হয়, আবার শীতের দিন বলে মেজাজ ঠান্ডাও হয়ে যায়। এখন পর্যন্ত পিক্সেল 10 প্রো এক্সেল যে ফোনটা রয়েছে সেটার মধ্যেও মানে পেরিস্কোপ লেন্সের মধ্যে তারা এখনো পোর্ট্রেট সাপোর্ট দেয় নাই। তো সেই জায়গায় পিক্সেল 8 প্রোর মধ্যে তো মানে কথাই আসে না। যাই হোক, এটা দিয়ে নর্মালি আপনি যখন ছবি তুলবেন তখন খুবই ভালো পিকচার কিন্তু এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু 48 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরাও থাকছে, যার কারণে যারা মোবাইল ফটোগ্রাফার রয়েছেন তাদেরকে 40,000 টাকার উপরে গিয়েও এটা সাজেস্ট করতে হচ্ছে। আর অনেকেই আছে যে পিক্সেলের যেই মানে স্টক ইউআই রয়েছে সেটা অনেক বেশি পছন্দ করে থাকেন, তারা তো হচ্ছে যে বললেও কিনবে, সেটা না বললেও কিনবে, যার কারণে এটা অ্যাটলিস্ট মানে নাম্বার 5-এ রেখে দিয়েছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাট আমি অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড ফোন হিসেবে পিক্সেলকে এখন 50,000 টাকা অলমোস্ট খরচ করে কিনতে কোনো অবস্থাতেই সাজেস্ট করতে পারি না। এখন আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে 40,000-45,000 টাকা বাজেটে আরও বেস্ট কোনো ফোন আছে ইউজড মার্কেটে, সেগুলো আমি স্কিপ করে গেছি, চাইলে আপনি একটা কমেন্ট করতে পারেন। সেই কমেন্টটা আমি পিন করে রাখার ট্রাই করবো, যেহেতু আপনারা আমার ভাই ব্রাদার, অবশ্যই আপনারা একটা ভালো ফোন কিনেন, সেটা আমরা সবসময় চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।